বাহ, ড্রেসটা তো অনেক সুন্দর। কি? জিসান, কি হয়েছে? না না, তেমন কিছু না। উফ, আমার মাথাটা প্রচুর ব্যথা করতেছে, আমার গলা সব কিছু জ্বলতেছে। বৃষ্টি, আমি সহ্য করতে পারছি না। জিসান, তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? আমি কি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব? তুমি এরকম কেন করতেছো? জিসান, জিসান, এই জিসান, কথা বলো। বাহ, এত তাড়াতাড়ি আমার কাজ হয়ে যাবে সেটা আমি ভাবতেও পারিনি। ভালো করে চেক দিতে হবে। যাক, এবার আমি পুরোপুরি শিওর, সত্যি সত্যি মরে গেছে। এবার আমার রাস্তা পুরোপুরি ক্লিয়ার। রুবেল, বেরিয়ে আয়, আমার কাজ হয়ে গেছে। বাহ ম্যাডাম, বাহ, চমৎকার। আপনি কত সুন্দর প্ল্যান করে স্যারকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। হ্যাঁ, আমি অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম কিভাবে তো স্যারকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায়, কিন্তু আমি কোনোভাবেই সাকসেস হতে পারছিলাম না। তবে আজকে আমি সাকসেস, আর এই সব কিছুই তোর অবদান। তুই যদি আমাকে এত ভালো একটা আইডিয়া না দিতি, তাহলে আজকে আমার রাস্তাটা এভাবে ক্লিয়ার হতো না। কি কইতাছেন ম্যাডাম? আপনি স্যারের অনেক আগে থেকে এই দুনিয়া থেকে বিদায় করে দিতে চান? আপনি আমারে বলতেন, তাহলে আমি কবে স্যারকে এই দুনিয়া থেকে বিদায় করে দিতাম, আপনার এত কষ্ট করা লাগতো না। আমি যদি আগে জানতাম তোর মাথায় এত বুদ্ধি, তাহলে তোকে আগেই বলতাম। তাছাড়া আমি সবসময় ভেবেছি তুই আমাদের বাসার কাজের লোক, তোকে বললে তুই যদি তোর স্যারকে বলে দিস, তাই কখনো তোকে বলিনি। ম্যাডাম, আপনি কি বলতেছেন? হ্যাঁ, হতে পারি আমি আপনাদের বাসার কাজের লোক, তাই বলে কি আমার মাথায় বুদ্ধি নাই? আমার মাথায় অনেক বুদ্ধি। আজকে তো আপনি প্রমাণ পেয়েই গেলেন। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, তোর বুদ্ধির প্রমাণ আজকে আমি পেয়ে গেছি। এবার বল, তুই কি চাস? ম্যাডাম, আমি কি চাই সেটা আপনি জানেন না? মানে তুই কি বলতে চাচ্ছিস? তুই কি চাস সেটা আমি কিভাবে বুঝবো? ম্যাডাম, আপনার তো বোঝার কথা আমি কি চাই। দেখ রুবেল, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুই কি চাস সেটা আমাকে ভালোভাবে বল। ম্যাডাম, এখন তো স্যার দুনিয়াতে নাই, স্যারকে তো আমিই প্ল্যানিং করে দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছি। এখন আমি আপনার কাছে যেটা চাইবো আপনি দিবেন তো? হ্যাঁ, তোকে তো আমি বলেছি তুই আমার কাছে যা চাইবে আমি তোকে তাই দিব। তো তুই আমাকে না বললে আমি কিভাবে বুঝবো তুই আমার কাছে কি চাস? ম্যাডাম, আমি আর কি চাইবো? যেহেতু স্যার দুনিয়াতে নাই, স্যার যেহেতু দুনিয়া থেকে চলেই গেছে, স্যারের এই রেখে যাওয়া অর্থ সম্পত্তি, টাকা পয়সা, স্যারের কোটি টাকার বিজনেস সব তো এখন আপনার নামে। আমি বেশি কিছু চাইবো না, আমার 10 লাখ টাকা দেন, আমি চলে যাই। কি, 10 লাখ টাকা দিব? এই ছোট লোক ফকিন্নির বাচ্চা, 10 লাখ টাকা একসাথে কখনো চোখে দেখেছিস? তোকে আমি 10 লাখ টাকা দিতে পারবো না, যেটা বলেছি সেটাই দিব। 2 লাখ টাকার বেশি 1 টাকাও তোকে আমি দিব না। 2 লাখ টাকা নিয়ে এখান থেকে চুপচাপ চলে যাবি। কি বললেন ম্যাডাম? 2 লাখ টাকা? ঠিক আছে ম্যাডাম, আপনার সাথে আমার কথা হয়েছিল 2 লাখ টাকার, কিন্তু একটাবার চিন্তা করে দেখেন তো, এই বর্তমান জমানায় 2 লাখ টাকা না কিচ্ছু হয় না। আমি যেহেতু আপনার কাছে 10 লাখ টাকা চাইছি, আপনি আমার 10 লাখ টাকা দিয়ে দেন, আমি চলে যাই। এই, কি বললি তুই? তুই 2 লাখ টাকা নিবি না? শোন, তোকে আমি ভালোই ভালোই বলছি, 2 লাখ টাকা নিয়ে এখান থেকে চলে যা, তা না হলে আমি তোকে পুলিশে দিব। কি বললেন ম্যাডাম? আপনি আমাকে পুলিশে দিবেন? ম্যাডাম, আপনি কিন্তু ভুলে যান না, আপনি স্যারকে প্ল্যানিং করে মারছেন। আর এইটা যদি আমি সবাইকে বলে দেই, পুলিশ কিন্তু আপনাকেও ধরে নিয়ে যাবো, সারা জীবন জেলে পয়সা মরতে হবে। স্যারের এই সয় সম্পত্তি, টাকা পয়সা কিছুই আপনি ভোগ করতে পারবেন না। তাই ভালো ভালো বলতেছি, আমি যেহেতু আপনার কাছে 10 লাখ টাকা চাইছি, আমার টাকাটা আমার দিয়ে দেন, আপনিও বেঁচে যান, আমিও বেঁচে যাই। দেখ রুবেল, তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। ঠিক আছে, আমি তোকে 5 লাখ টাকা দিব। 5 লাখ টাকা নিয়ে তুই এই লাস্টে নিয়ে এখান থেকে চলে যা, কেউ যেন এই বিষয়টা জানতে না পারে। ঠিক আছে ম্যাডাম, কাক পক্ষেও টের পাইব না, কিন্তু কথা হলো ম্যাডাম, আমি তো 5 লাখ টাকা নেবো না, আমি 10 লাখ টাকার কথা বলছি, 10 লাখ টাকা দিতে হবে। আর ম্যাডাম, আপনার সাথে আমার কথা হয়েছে স্যারকে প্ল্যানিং করে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার, কিন্তু স্যারের লাশ নিয়ে যাওয়ার কোনো তো প্ল্যানিং হয় নাই, কোনো কথা হয় নাই। তাহলে আমি স্যারের লাশ কেন নিয়ে যাবো? ঠিক আছে ম্যাডাম, আমি স্যারের লাশ নিয়ে যাবো, তার বিনিময়ে আপনাকে আমাকে আরও 10 লাখ টাকা দিতে হবে। রুবেল, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোকে বেশি লাই দিয়ে ফেলেছি তাই না?
এতক্ষণ ধরে তোর কথা অনেক সহ্য করেছি, কিন্তু আর না, তোকে আমি 20 লক্ষ টাকা জীবনও দিব না। তোকে যেটা বলেছি সেটাই কর, লাশ নিয়ে এই মুহূর্তে এই বাসা থেকে চলে যা। না ম্যাডাম, আমি তো যাব না। লাস্ট কি করবেন না করবেন সেটা এখন তো আপনার ব্যাপার, কিন্তু আমার ওই 10 লাখ টাকা আমাকে বুঝিয়ে দেন, আমি এখান থেকে চলে যাই। আমি বিপদে পড়েছি বলে তুই আমার দুর্বলতার সুযোগ নিচ্ছিস, তাই না? ঠিক আছে, তোর কথাই মেনে নিলাম, আমি তোকে 20 লক্ষ টাকাই দিব, তারপরে এই লাশটা নিয়ে এখান থেকে বিদায় হ। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি আর তুই ছাড়া একটা কাক পক্ষীয় যেন কিছু বুঝতে না পারে। এই তো ম্যাডাম লাইনে আসছেন, তাহলে শুধু শুধু এতক্ষণ কেন পেঁচাল করলেন? ঠিক আছে ম্যাডাম, আপনি যেহেতু 20 লাখ টাকা দিতে রাজি হয়েছেন, আমি স্যারের লাশ নিয়ে চলে যেতেছি। কিন্তু ম্যাডাম, আপনার কাছে একটা প্রশ্ন। স্যার তো দুনিয়া থেকে চলেই গেল, কিন্তু স্যারের রেখে যাওয়া সয় সম্পত্তির টাকা পয়সা, কোটি টাকার বিজনেস, এগুলো আপনি কীভাবে সামাল দেবেন একা? আর তার চেয়ে বড় কথা হলো, স্যার তো আপনাকে খুব ভালোবাসতো, তাহলে স্যারকে আপনি কেন দুনিয়া থেকে সরিয়ে দিলেন? বুঝলাম না, কিছু বললেন না তো আপনি। তোর স্যারকে আমি কেন মেরেছি শুনবি? তাহলে শোন, তোর স্যারকে বিয়ে করার আগে আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, আর আমি সেই ছেলেটাকে অনেক ভালোবাসতাম, তাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আমার ফ্যামিলি আমার বয়ফ্রেন্ডের সাথে আমাকে বিয়ে দিতে রাজি হয়নি। তারা তোর স্যারের সাথে আমার বিয়ে ঠিক করে, কারণ তোর স্যার একজন পুলিশ অফিসার, তার বাবার লক্ষ লক্ষ টাকা আছে, অনেক বড় বিজনেস আছে, তাই আমার ফ্যামিলি চায় আমি তোর স্যারকে বিয়ে করি। আর আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে যেতে পারিনি, তাই বাধ্য হয়ে তোর স্যারকে বিয়ে করেছি। তোর স্যারকে বিয়ে করলে কি লাভ? তোর স্যারকে তো আমি কখনো ভালোবাসিনি, আমি ভালোবেসেছি তোর স্যারের টাকা পয়সাকে, তোর স্যারের অর্থ সম্পদকে। আর এতদিন তোর স্যারের সাথে থেকেছি শুধুমাত্র তোর স্যারের টাকা পয়সা সয় সম্পত্তি আত্মসাৎ করার জন্য। আমি তোর স্যারকে অনেকবার বলেছি তার সব সয় সম্পত্তি যেন আমার নামে লিখে দেয়, কিন্তু তোর স্যার রাজি হয়নি। তাই এক প্রকার প্ল্যান করেছি তোর স্যারকে এই দুনিয়া থেকে সরিয়ে দিব, আর আজকে তাই করলাম। এবার আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে এখানে রাজত্ব করব, এই সব সয় সম্পত্তি আমি একা ভোগ করব, বুঝতে পেরেছিস? যাই হোক, এখন এসব কথা বাদ দে, সবই তো শুনলি, এবার কেউ জানার আগে এই লাশটাকে নিয়ে এখান থেকে বিদায় হ। স্যার, সবই তো নিজের কানে শুনলেন, এখন কি শুয়ে থাকবেন নাকি উঠবেন? এই, তুই এসব কি বলছিস? তোর স্যার মরে গেছে, আর সে কিভাবে উঠবে? না, স্যার মরে নাই, স্যার একদম ঠিক আছে। মানে আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না, এসব কি বলছিস তুই? হ্যাঁ, রুবেল একদম ঠিক বলছে, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। তুই কি ভেবেছিস তুই শরবতে বিষ মিশিয়ে আমাকে খাওয়াবি আর আমি সেটা খেয়ে নিব? তোর বিষ মেশানো শরবত আমি খাইনি। হ্যাঁ, আমি ওটা খেতে যাওয়ার সময় রুবেল আমাকে আটকায়, রুবেল আমার হাত থেকে শরবত নিয়ে শরবত ফেলে দেয়। তখনই আমি বুঝতে পারি নিশ্চয়ই এর মধ্যে কোনো ঝামেলা আছে, সেজন্যই আমি মরে যাওয়ার অভিনয় করেছি। মানে তার মানে রুবেল এই বেঈমান প্রতারকের বাচ্চা, তুই আমার সাথে এত বড় বেঈমানি করলি? তোকে আমি এতগুলো টাকা দিব বলেছি, আর তুই কি না? ম্যাডাম, আপনি কি ভাবছেন আপনি টাকার অফার করলে আমি স্যারের সাথে বেমেনি করবো? কখনো না ম্যাডাম, আমরা গরিব হতে পারি, কিন্তু টাকা পয়সার লোভ আমাদের মধ্যে নেই। ম্যাডাম, আমি স্যারের চাকরি করি, স্যারের নুন খেয়েছি, কিন্তু স্যারের সাথে বেমেনি করতে পারবো না। আপনার স্যারের অর্থ সম্পত্তির জন্য স্যারকে মেরে ফেলবেন, আর সেটা আমি মেনে নেব? কখনোই না ম্যাডাম, কারণ সবসময় স্যার আমাকে ছোটো ভাইয়ের মতো দেখছে, সবসময় আমাকে আদর করতেন, ভালোবাসতেন, স্নেহ দেখতেন, কখনো স্যার আমার সাথে বাজে ব্যবহার করেনি, খারাপ ব্যবহার করেনি, তাই আমি স্যারের সাথে বেমেনি করতে পারিনি। শুনলে তো রুবেল কি বললো? ও আমাদের বাসার কাজের লোক হয়েও আমার সাথে বেইমানি করতে পারবে না, আমাকে ঠকাতে পারবে না। আর তুমি তুমি তো আমার স্ত্রী, যাকে আমি এতটা ভালোবেসেছি, এত বিশ্বাস করেছি, সেই তুমি আমার সাথে বেইমানি করলে, আমাকে এইভাবে ঠকালে। তুমি কিভাবে পারলে আমার সাথে এত বড় প্রতারণা করতে, আমাকে এইভাবে ঠকাতে? শেষ পর্যন্ত তুমি কিনা আমাকে মেরে ফেলার জন্য শরবতে বিষ মিশিয়েছো। সামান্য এই সয় সম্পত্তির জন্য তুমি এতটা নিচে নামতে পারো, সেটা আমার জানা ছিল না। আমি তো তোমাকে অনেক ভালোবেসেছি, অনেক বিশ্বাসও করেছি। তবে হ্যাঁ, তুমি আমাকে বলেছিলে এই সয় সম্পত্তি সব কিছু তোমার নামে লিখে দিতে, আমি দেইনি। কিন্তু আমি ভেবেছিলাম কিছুদিনের মধ্যেই এই সয় সম্পত্তি সব কিছু আমি তোমার নামে লিখে দেব, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আর সেই তুমি কি না আমার সাথে এইভাবে প্রতারণা করলে? তুমি এতদিন আমার সাথে থেকেছো, আমার সাথে সংসার করেছো, কিন্তু তুমি আমাকে ভালোবাসোনি। ভালোবেসেছো আমার এই অর্থ সম্পত্তিকে, ভালোবেসেছো তোমার বয়ফ্রেন্ডকে। আমাকে যেহেতু তোমার ভালোই লাগে না, তুমি যেহেতু আমাকে পছন্দই করো না, তাহলে তুমি আমাকে কেন বিয়ে করেছিলে? বিয়ের আগেই তুমি আমাকে বলতে যে তুমি আমাকে বিয়ে করতে চাও না, আমি নিজে এই বিয়ে ভেঙে দিতাম, আমি তোমাকে বিয়ে করতাম না।
তোমাকে বিয়ে করে আমি আমার জীবনটা নষ্ট করতাম না, তোমার জীবনটাও নষ্ট করতাম না। আমি নিজে তোমার বয়ফ্রেন্ডের হাতে তোমাকে তুলে দিতাম, কিন্তু না, তুমি সেটা করনি। তুমি সেটা না করে আমাকে বিয়ে করেছো আমার এই সয় সম্পত্তি ভোগ করার জন্য, সব কিছু আত্মসাৎ করার জন্য। দেখো বৃষ্টি, আমি তোমার মতো একটা লোভী মেয়ের সাথে সংসার করতে চাই না। তোমার সাথে এক ছাদের নিচে বসবাস করা আমার পক্ষে আর সম্ভব না। আমি তোমার এই চেহারাও আর কখনো দেখতে চাই না। তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাও। ডিভোর্স লেটার আমি সবার মতো পাঠিয়ে দেবো। দেখো জিসান, আমি মানছি আমি অনেক বড় অন্যায় করেছি, আমি ভুল করেছি। আমাকে তুমি এবারের মতো মাফ করে দাও, আমাকে তুমি বাসা থেকে বের করে দিও না। আমি আমার ভুলটা বুঝতে পারছি, তুমি আমাকে লাস্টবার একটা সুযোগ দাও। আমি তোমাকে কোনো সুযোগ দিতে পারবো না। তোমাকে যদি আমি সুযোগ দেই তাহলে আমার জীবনের ঝুঁকি আছে। দাদানি কখন তুমি এই সয় সম্পত্তির জন্য আমাকে মেরে ফেলবে। সবসময় তো আর রুবেল থাকবে না আমাকে বাঁচানোর জন্য। তোকে আমি ভালো ভালো বলতেছি, তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা, তা না হলে আমি তোর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা বের হ। রুবেল, তোকে অনেক ধন্যবাদ। তুই যদি আজকে আমার পাশে না থাকতি তাহলে হয়তো আমি এই দুনিয়াতে আর বেঁচে থাকতাম না। তুই সারা জীবন আমার ভাই হয়ে এভাবে আমার পাশে থাকিস। ঠিক আছে স্যার। স্যার না, আজকে থেকে তুই আমাকে ভাই বলে ডাকবি। আমি তোর ভাই। ঠিক আছে ভাই। ঠিক আছে, যা কাজ কর।